ঢাকার বুকে এক ঝলমলে সন্ধ্যা। বারান্দার গ্রিল ধরে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম আমি, রিনা। অফিসের কাজ সেরে তানভীর তখনও ফেরেনি। মাথার ওপর জলজলে চাঁদ, নিচে ব্যস্ত শহরের চিরচেনা কোলাহল। কিন্তু আজ এই শান্ত পরিবেশেও আমার বুকের ভেতরটা কেমন যেন ছমছম করছিল। মনে হচ্ছিল এই স্নিগ্ধতা যেন এক গভীর রহস্যের প্রাক্কাল। দুলাভাই আরিফের চোখের সেই চেনা অথচ অচেনা চাহনিটা বারবার মনে পড়ছিল। একটা চাপা ভয়, এক অদ্ভুত অস্থিরতা আমাকে ঘিরে ধরেছিল। শ্রোতাবন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈশিতা ব্লগসে আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পটা শুরু করার আগে অনুরোধ করব, কানে হেডফোনটা লাগিয়ে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকের গল্পটা আপনাদের হৃদয়ের গভীরে এক অন্য রকম দোলা দিয়ে যাবে। তানভীর আর আমার বিয়েটা হয়েছে মাত্র 2 বছর। এই 2 বছরে আমাদের ভালোবাসার বাঁধন আরও মজবুত হয়েছে। তানভীর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঢাকার মিরপুরে আমাদের ছোট্ট ছিমছাম একটা ফ্ল্যাট। সকালের নাস্তা সেরে ও অফিস চলে যায়, ফেরে রাতের অনেক দেরিতে। ওর কাজটা এমনই, নতুন নতুন প্রজেক্ট নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আমি সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি, তাই আপাতত চাকরির চেষ্টা করছি। দিনের বেশিরভাগ সময়টা একাই কাটে। বই পড়ি, রান্না করি, ফ্ল্যাটটা গুছিয়ে রাখি। তানভীর যখন থাকে না, তখন ফ্ল্যাটটা যেন কেমন শূন্য লাগে। অবশ্য সেই শূন্যতা পূরণের জন্য মাঝে মধ্যে আমার বড় বোন সাদিয়া আর তার স্বামী আরিফ দুলাভাই আমাদের এখানে আসে। ওরা ধানমন্ডিতে থাকে, খুব বেশি দূরে নয়। সাদিয়া আপু ভীষণ প্রাণবন্ত মানুষ। ওর হাসি, ওর কথা, সবকিছুতেই একটা আলাদা মাদকতা আছে। আর আরিফ দুলাভাই, সে একজন সফল পোশাক ব্যবসায়ী, দেখতে বেশ সুদর্শন, কথাবার্তায় স্মার্ট। সাদিয়া আপু আর দুলাভাইয়ের সম্পর্কটা দেখে আমার সবসময় খুব ভালো লাগত। ওদের খুনসুটি, ওদের একে অপরের প্রতি যত্ন দেখে মনে হতো এমন একটা জীবনই তো সবাই চায়। দুলাভাই সাদিয়া আপুকে খুব ভালোবাসে, এটা স্পষ্ট বোঝা যেত। আমার প্রতিও তার একটা স্নেহ ছিল, যেন ছোট বোনের মতোই দেখত। অন্তত আমি প্রথম প্রথম তাই ভাবতাম। তানভিলে অফিসের কাজের চাপ বাড়ার সাথে সাথে আমার একাকিত্বও বাড়তে শুরু করল। তানভীর যখন সপ্তাহের শেষেও কোনো মিটিং বা প্রজেক্টের কাজে আটকা পড়ত, তখন আমার মন খারাপ হতো। আরিফ দুলাভাই হয়তো আমার এই একাকিত্বটা খুব ভালোভাবে খেয়াল করতেন। তিনি প্রায়শই সাদিয়া আপুর সাথে আমাদের বাসায় আসতেন, অথবা কখনো একা এসে হাজির হতেন। বলতেন, তানভীর তো সারাদিন অফিসে, রিনা একা একা কি করো, চলো সাদিয়া নেই, আমরা একটু চা খেয়ে আসি। অথবা, তোমার মুখটা কেমন শুকনো লাগছে রিনা, মনে হয় ঠিকমতো খাও না, এই নাও তোমার জন্য পছন্দের মিষ্টি নিয়ে এসেছি। প্রথম দিকে তার এই যত্ন, এই আন্তরিকতা আমাকে মুগ্ধ করত। আমি ভাবতাম, কত ভালো একজন মানুষ। বড় বোনের স্বামীর মতো তিনি আমার পাশে আছেন, আমাকে সঙ্গী দিচ্ছেন। একবার আমাদের ফ্ল্যাটের কল নষ্ট হয়ে গিয়েছিল। তানভীরকে বলা সত্ত্বেও সে সময় করে উঠতে পারছিল না। দুলাভাই শুনে নিজেই মেকানিক নিয়ে এসে ঠিক করিয়ে দিলেন। আরেকবার ফ্রিজটা খারাপ হয়ে গেল। দুলাভাই নিজের গাড়ি করে টেকনিশিয়ান নিয়ে এসে সারিয়ে দিলেন। তানভীরকে যখন বললাম, সে হেসে বলল, আরিফ ভাই তো খুবই ভালো মানুষ, আমাদের অনেক উপকার করে। আমিও তাই ভাবতাম। কিন্তু ধীরে ধীরে তার এই ভালো মানুষের আড়ালে কিছু একটা যেন আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল। তার চোখের চাহনি কেমন যেন গভীর হয়ে উঠছিল। যখন আমার সাথে কথা বলতেন, তার দৃষ্টি আমার মুখে, আমার চুলে, আমার পোশাকে কেমন যেন বেশি সময় ধরে স্থির থাকত। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, তিনি বারান্দা থেকে আমাকে ডাকতেন, রিনা, তোমার এই শাড়িটা কিন্তু খুব মানিয়েছে। অথবা, তোমার হাতের রান্নাটা সাদিয়া থেকেও ভালো। প্রথমে এটাকে সাধারণ প্রশংসা ভেবেই উড়িয়ে দিতাম, কিন্তু যখন এই প্রশংসাগুলো প্রায়শই হতে শুরু করল, তখন আমার কেমন যেন একটা সূক্ষ্ম অস্বস্তি হতে শুরু করল। একবার আমি তানভীরের অফিসের একটা পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিলাম। আরিফ দুলাভাই তখন সাদিয়া আপুর সাথে এসেছিলেন। আমাকে দেখে তার চোখ যেন চকচক করে উঠল। তিনি বললেন, রিনা, তোমাকে আজ পরীর মতো লাগছে। তানভীর তো চোখ সরাতেই পারবে না। সাদিয়া আপুও হেসে বললেন, হ্যাঁ রে রিনা, তোকে সত্যি সুন্দর লাগছে। কিন্তু দুলাভাইয়ের কণ্ঠে যে মুগ্ধতা ছিল, সেটা যেন একটু বেশি তীব্র ছিল। তার চোখে একটা গভীরতা ছিল, যেটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হল। আমি নিজেকে বোঝাতাম, রিনা, তুই বেশি ভাবছিস, উনি তোর দুলাভাই, বড় বোনের স্বামী, উনি শুধু স্নেহ করেন।
কিন্তু মনের গভীরে একটা চাপা ভয় যেন বাসা বাঁধতে শুরু করেছিল। আমি তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। তার ফোন কলগুলো এড়িয়ে যেতাম অথবা সাদিয়া আপুর সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তিনি ঠিকই কোনো না কোনো অজুহাতে আমার সাথে কথা বলার সুযোগ খুঁজে নিতেন। তানভীর কি এখনও অফিস থেকে ফেরেনি? তোমার কি কোনো কিছু দরকার? এই প্রশ্নগুলো তার কণ্ঠে যেন এক ভিন্ন অর্থ নিয়ে আসত। একদিন তানভীরের অফিস থেকে তাকে হঠাৎ করে চট্টগ্রাম যেতে হলো একটা জরুরি প্রজেক্টের জন্য। সপ্তাহখানেকের ব্যাপার। আমি একা একা থাকতে ভয় পাচ্ছিলাম, তাই সাদিয়া আপু আমাকে তাদের বাসায় নিয়ে এলেন। তুই একা থাকবি কেন? আমাদের এখানেই থাক, আরিফও তো আছে, সাদিয়া আপু বলেছিলেন। আমি ভেবেছিলাম ভালোই হবে, বোনের সাথে সময় কাটানো যাবে। কিন্তু সাদিয়া আপু দিনের বেলা নিজের পার্লারের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। দুলাভাইও অফিসে যেতেন, কিন্তু দুলাভাইয়ের অফিস যেন কেমন লচিলা ছিল। তিনি প্রায়শই দুপুরে বাসায় ফিরে আসতেন অথবা সন্ধ্যায় সাদিয়া আপুর ফেরার আগেই এসে হাজির হতেন। চট্টগ্রামে থাকার সময়টায় দুলাভাইয়ের আচরণ যেন আরও বেশি সাহসী হয়ে উঠল। সাদিয়া আপু যখন পার্লারে থাকতেন তখন দুলাভাই ঘরেই থাকতেন। তিনি আমার সাথে গল্প করতেন, আমার পছন্দের গান শোনাতেন, আমার পছন্দের খাবার অর্ডার করে নিয়ে আসতেন। একবার আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। তিনি এসে আমার পাশের চেয়ারে বসলেন, বললেন, রিনা, তুমি এত সুন্দর করে কেন কথা বলো? তোমার কণ্ঠস্বর শুনে আমার শান্তি লাগে। আমি অপ্রস্তুত হয়ে গেলাম, বই থেকে মুখ তুলে তাকালাম তার দিকে। তার চোখে একটা অন্যরকম আলো ছিল। তিনি আমার হাতটা ধরতে চাইলেন, কিন্তু আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। দুলাভাই, কি করছেন? আমি মৃদু স্বরে বললাম। তিনি যেন একটু থমকে দিলেন, হেসে বললেন, আরে বাবা, কিছু না, শুধু ভাবছিলাম তানভীর কেন তোমাকে একা রেখে এত কাজ করে? তোমার মতো একটা ফুল ঘরে রেখে কি কেউ বাইরে থাকতে পারে? তার এই কথাগুলো আমার বুকের ভেতরটা কেমন যেন হিম করে দিল। আমি উঠে চলে এসেছিলাম। সেই রাতের পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। সাদিয়া আপুর সাথে থাকার সময় আমি তার সাথেই লেগে থাকতাম। যখন দুলাভাই বাসায় থাকতেন আমি আমার ঘরেই থাকতাম অথবা ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করতাম। তানভীরের সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম। ওকে বলতাম, তাড়াতাড়ি ফিরে এসো। আমার কণ্ঠস্বরে একটা চাপা উদ্বেগ থাকত, যেটা তানভীর হয়তো বুঝতে পারত না। 1 সপ্তাহ পর তানভীর ফিরে এলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। নিজের ফ্ল্যাটে ফিরে আসার পর আমার মনে হলো যেন আমি খাঁচা থেকে ছাড়া পেয়েছি, কিন্তু দুলাভাইয়ের সেই চোখের চাহনি, তার সেই অস্বাভাবিক যত্ন যেন আমার পিছু ছাড়ছিল না। তিনি প্রায়শই আমাদের বাসায় আসতেন অথবা ফোন করে আমার খবর নিতেন। আমি চেষ্টা করতাম তানভীরকে সামনে রেখে তার সাথে কথা বলতে। সেই দিনটা ছিল এক বৃহস্পতিবারের রাত। তানভীর অফিসের কাজে বের হয়ে গিয়েছিল। ফিরতে রাত হবে। আমি বারান্দায় দাঁড়িয়ে টবের গাছগুলোতে পানি দিচ্ছিলাম। সারাদিনের ক্লান্তি আর একাকিত্ব আমাকে গ্রাস করেছিল। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। আমি অবাক হলাম, এত রাতে কে আসতে পারে? দরজা খুলে দেখি আরিফ দুলাভাই। তার হাতে একটা প্যাকেট। সাদিয়া তোমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে রিনা, আজই ওর নতুন কালেকশন এসেছে, তিনি হেসে বললেন। আমি প্যাকেটটা নিতেই তিনি ভেতরে চলে এলেন। তানভীর নেই বুঝি? তিনি প্রশ্ন করলেন। আমি বললাম, না, অফিসে গেছে, ফিরতে দেরি হবে। তিনি সোফায় বসলেন। আসো, একটু গল্প করি, আমি তো সারাদিন কাজ করে ক্লান্ত, তোমার মুখটা দেখলে যেন শান্তি লাগে। তার চোখ আবার সেই গভীর চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার বুক ধরফর করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমার রান্নাঘরে কাজ আছে দুলাভাই। আমি রান্নাঘরের দিকে যেতে লাগলাম। তিনি আমার পিছু নিলেন। আরে বাবা, কাজ তো সারাদিনই থাকে, একটু বসো না। আমি রান্নাঘরের দরজার সামনে এসে থমকে গেলাম। দুলাভাই, আমার কিছু ভালো লাগছে না, আমি বরং শুতে যাই। তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে উঠল। তোমার কি আমাকে ভয় লাগছে রিনা? তিনি প্রশ্ন করলেন। আমি জবাব দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি আরও এক পা এগিয়ে এলেন। তোমার স্বামী যখন অফিসে, আমি তখন তোমার ছায়া হয়ে থাকি রিনা। তার কণ্ঠস্বরটা কেমন যেন ভারী শোনাল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি কোনো মতে বললাম, দুলাভাই প্লিজ। তিনি আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে আমি শিউরে উঠলাম। রিনা, তুমি জানো না আমি কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছি? তার চোখে এক তীব্র আকুতি। আমি হকচকিয়ে তাকালাম। আমার সারা শরীর যেন জমে গিয়েছিল। তার হাত আমার বাহু ধরেছিল শক্ত করে। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আপনার স্বামী যখন অফিসে, আমি তখন আপনার ছায়া হয়ে থাকি। আজ থেকে সেই ছায়া স্পর্শ করতেও শুরু করবে।
তার প্রতিটি শব্দ যেন আমার বুকে তীরের মতো বিচ্ছিল। আমার সারা শরীর কাঁপছিল থরথর করে। আমি নিজেকে ঝাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তার হাতের বাঁধন আরও শক্ত হল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বেরোল না। আমার চোখ জলে ভরে উঠল। দুলাভাই, কি বলছেন এসব? আপনি ভুলে যাচ্ছেন আপনি আমার বোনের স্বামী, আর আমি তানভীরের স্ত্রী। আপনার সাহস কি করে হলো এমন কথা বলার? অবশেষে আমার গলা দিয়ে কথাটা বেরোল, যদিও সেটা ছিল ফিসফিসানির মতো। তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। রিনা, তুমি বোঝো না, আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই আমি সব সময় চেয়েছি তুমি আমার হতে। সাদিয়া শুধু আমার স্ত্রী, কিন্তু তুমি আমার আত্মা। আমি নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠলাম। আপনি ভুল করছেন দুলাভাই, এটা পাপ। আমি তানভীরকে ভালোবাসি, আপনি আমার বোনকে ঠকাচ্ছেন। আমাকে ছেড়ে দিন। আমার শরীর কাঁপছিল ভয়ে, ঘৃণায়। তিনি আমার হাত ছাড়লেন না। তানভীর, সে তোমাকে কি দিয়েছে? শুধু কাজ আর একাকিত্ব। সে তো তোমাকে সময়ও দিতে পারে না। আমি তোমাকে সুখী করব রিনা। আমি সবসময় তোমার পাশে থাকব, তোমার ছায়া হয়ে, তোমার সঙ্গী হয়ে। আমি তার চোখে চোখ রাখলাম। আমার চোখে ছিল স্পষ্ট ঘৃণা আর ভয়। আপনি যদি এক মুহূর্তের জন্যও ভাবেন যে আমি আপনার এসব কথা বিশ্বাস করব, তাহলে আপনি ভুল করছেন। আমি তানভীরের স্ত্রী। আমি আপনার বোন সাদিয়া আপুকে খুব ভালোবাসি। আপনি আমাদের সবার জীবন নষ্ট করে দিচ্ছেন। আমার কণ্ঠস্বরে দৃঢ়তা ফিরে আসছিল। তিনি যেন আমার কথায় একটু থমকে গেলেন। তার মুখের ভাব পরিবর্তিত হল। তুমি কি সত্যিই আমাকে ভুল বুঝছ রিনা? আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি। তার কণ্ঠে এখন একটা অসহায় ভাব। ভালোবাসা? এটা ভালোবাসা নয় দুলাভাই, এটা অসুস্থতা। যদি আর একবার আপনি এমন কোনো কথা বলেন অথবা আমার গায়ে হাত দেন, আমি তানভীরকে সব বলে দেব। আমি সাদিয়া আপুকেও সব জানাব। আপনার পরিবার, আপনার সম্মান, সবকিছু শেষ হয়ে যাবে। আমার কণ্ঠস্বর এখন অনেকটাই স্পষ্ট। আমার ভেতরের ভয়টা যেন এক কঠিন দৃঢ়তায় রূপান্তরিত হচ্ছিল। আমার এই দৃঢ়তা দেখে দুলাভাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমার হাত ছেড়ে দিলেন। তার চোখে এক মুহূর্তের জন্যে যেন পরাজয়ের ছাপ ফুটে উঠল। তিনি কয়েক কদম পিছিয়ে গেলেন। রিনা, আমি দুঃখিত। আমি হয়তো বেশিই বলে ফেলেছি। আমি জানি না আমার কি হয়েছিল। তার কণ্ঠে এখন অনুশোচনা, কিন্তু আমার ভেতরের ক্ষতটা তখন দগদগে। আমি কোনো কথা বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে তখনও জল। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। আমি আসছি রিনা, তিনি প্রায় ফিসফিস করে বললেন। আমি শুধু মাথা নাড়লাম। তিনি চলে যাবার পর আমি ধপ করে ফ্লোরে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। দুলাভাই, আমার বড় বোনের স্বামী, এমন একটা কাজ করতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার মনটা ঘৃণায় ভরে উঠল, কিন্তু একই সাথে এক গভীর ভয় আমাকে আঁকড়ে ধরল। আমি কি করব? তানভীরকে কি সব বলবো? সাদিয়া আপুকে কি জানাবো? তানভীরকে বললে হয়তো সে আরিফ দুলাভাইকে খুন করে ফেলবে। আমাদের দুই পরিবারের সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। সাদিয়া আপু কি এই ধাক্কা সামলাতে পারবে? তার জীবনটা তো ভেঙে যাবে। আমি তো সাদিয়া আপুকে খুব ভালোবাসি। তার জীবন আমি নিজের হাতে নষ্ট করতে পারব না। কিন্তু এই ভয়াবহ গোপনটা আমি কিভাবে বয়ে বেড়াবো? সারা রাত আমার ঘুম এলো না। দুলাভাইয়ের কথাগুলো বারবার কানে বাজছিল। আপনার স্বামী যখন অফিসে, আমি তখন আপনার ছায়া হয়ে থাকি। আজ থেকে সেই ছায়া স্পর্শ করতেও শুরু করবে। এই কথাগুলো আমাকে এক মুহূর্তের জন্যও শান্তি দিচ্ছিল না। আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম। আমার মনে হচ্ছিল এই ফ্ল্যাটের প্রতিটি কোণায় দুলাভাইয়ের উপস্থিতি যেন অনুভব করছি। আমি নিজেকে নোংরা মনে করছিলাম। আমি কি সত্যিই তাকে কোনোভাবে উৎসাহ দিয়েছিলাম? আমার কি কোনো ভুল ছিল? এই প্রশ্নগুলো আমাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু না, আমি কখনোই এমন কিছু করিনি। তার যত্ন আর আমার প্রতি তার মনোযোগকে আমি শুধু বড় বোনের স্বামীর স্নেহ হিসেবেই দেখেছিলাম। সকালে তানভীর যখন ফিরল, আমার চোখ লাল দেখে এসে চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে রিনা? তোমার চোখ এমন লাল কেন? ঘুম হয়নি? আমি মিথ্যে বললাম। না, একটু শরীর খারাপ লাগছিল, তাই ঘুম আসেনি।
তানভীর আমার কপালে হাত রাখল। জ্বর নেই তো? তার ভালোবাসার স্পর্শে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার ভেতরের সব কষ্ট, সব ভয় যেন তার কাছে প্রকাশ করতে চাইলাম, কিন্তু পারলাম না। সেই দিন থেকে আমি বদলে গেলাম। আরিফ দুলাভাইয়ের কাছ থেকে আমি নিজেকে গুটিয়ে নিলাম। তিনি যখন ফোন করতেন আমি বলতাম তানভীর এখন পাশে আছে। যখন তিনি বাসায় আসতে চাইতেন আমি অজুহাত দিতাম যে আমি বাইরে যাচ্ছি অথবা তানভীর আছে। আমি আর একা একা বারান্দায় যেতাম না, আমি সবসময় সতর্ক থাকতাম। একদিন সাদিয়া আপু আমাদের বাসায় এলেন। তিনি বললেন, আরিফ আজকাল কেমন যেন চুপচাপ থাকে, কি হয়েছে ওর কে জানে। আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। সাদিয়া আপু যখন দুলাভাইয়ের ব্যাপারে কথা বলতেন আমার বুকটা কেমন যেন চিনচিন করত। আমি অপরাধ বোধে ভুগতাম, কিন্তু একই সাথে মনে হতো আমি তো কোনো ভুল করিনি, ভুল তো দুলাভাই করেছেন। আমি তানভীরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। যখন সে কাজ করত আমি তার পাশে বসে থাকতাম, তার সাথে কথা বলতাম, তার পছন্দের খাবার তৈরি করতাম। আমি চাইছিলাম আমাদের সম্পর্কটা যেন আরও বেশি গভীর হয়। তানভীরের ব্যস্ততা ছিল, কিন্তু আমি তাকে বোঝাতে শুরু করলাম যে আমি তার পাশে আছি। সেও আমার এই পরিবর্তনটা লক্ষ্য করল। সে আমাকে আরও বেশি সময় দিতে শুরু করল। হয়তো সে বুঝতে পারছিল যে আমার কিছু একটা হয়েছে, যদিও সে এর কারণ জানত না। একদিন আরিফ দুলাভাই হঠাৎ আমাদের বাসায় এলেন। তানভীর তখনও অফিসে। আমি তাকে দেখে চমকে উঠলাম। তিনি সোফায় বসলেন। রিনা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন রাতে আমার মাথা ঠিক ছিল না, আমি জানি আমি ভুল করেছি। তার চোখে অনুশোচনা স্পষ্ট। আমি তার দিকে তাকিয়ে রইলাম, আমার কণ্ঠে কোনো সহানুভূতি ছিল না। দুলাভাই, আপনার এই ক্ষমা চাওয়াটা আপনার নিজের জন্য, আমার জন্য নয়। আপনি আমার বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আর আমার সাথে যা করেছেন তা আমি কোনোদিন ভুলব না। তিনি মাথা নিচু করলেন। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি চাই তুমি যেন সাদিয়াকে কিছু না বলো, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি সাদিয়া আপুকে ভালোবাসি, তাই আমি তাকে কিছু বলিনি, কিন্তু এর মানে এই নয় যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর আপনার এই ভুলটা যাতে আর কোনোদিন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমার জীবন তানভীরের জন্য, আর আপনার জীবন সাদিয়া আপুর জন্য। এই সীমারেখা যেন আর কোনোদিন অতিক্রম না হয়। আমার কথাগুলো শুনে দুলাভাই আর কোনো কথা বললেন না, তিনি উঠে চলে গেলেন। সেই দিনের পর থেকেই দুলাভাইয়ের আচরণে একটা পরিবর্তন এলো। তিনি আর আগের মতো আমাদের বাসায় আসতেন না, এলেও তার মধ্যে একটা দূরত্ব থাকত। তার চোখের সেই চেনা চাহনিটা আর আমি দেখতাম না। হয়তো আমার দৃঢ়তা তাকে তার সীমানা মনে করিয়ে দিয়েছিল। আমার জীবনের সেই কালো অধ্যায়টা শেষ হয়েছিল, কিন্তু তার দাগটা আমার মনে রয়ে গিয়েছিল। আমি শিখেছিলাম যে জীবনের কিছু সম্পর্ক বাইরে থেকে যেমন মসৃণ দেখায়, তার গভীরেও লুকিয়ে থাকতে পারে অজানা আধার। আমি বুঝতে পেরেছিলাম নিজের পরিবার, নিজের সম্পর্ককে রক্ষা করার জন্য কতটা শক্তিশালী হতে হয়। আজও আমি বারান্দায় দাঁড়াই, চাঁদ ওঠে, ঢাকা শহর আলো ঝলমলে হয়ে ওঠে। তানভীর অফিস থেকে ফেরে, তার ভালোবাসার স্পর্শে আমি সব ভুলে যাই। কিন্তু মনের গভীরে সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিটা একটা সতর্ক বাণী হয়ে রয়ে গেছে। আমি জানি ভালোবাসা আর বিশ্বাসের উপর গড়া এই জীবনকে রক্ষা করার দায়িত্ব আমারই। আমি আর কোনো ছায়াকে আমার জীবনে স্পর্শ করতে দেব না, যে ছায়া আমার জীবনকে অন্ধকারে ঠেলে দিতে যায়। আমার পৃথিবীটা এখন তানভীরের ভালোবাসায় আলোকিত, আর সেই আলোয় আমি আমার জীবনকে নতুন করে গড়ে তুলছি, আরও বেশি শক্তিশালী হয়ে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।